আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যে উনি নিজে দায়ী তা তো না। একটা একটা ধারাবাহিকতা এসেছে। যখন এই আন্দোলনটা হলো, তখন লোকজন যেভাবে রাস্তায় নামলো এবং অরাজকতার সৃষ্টি হলো, তারপর আমি দেখলাম যে যে উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন, উনি একটু ভালো করার আশা সবাই ধারণ করেছিল যে উনি বোধহয় ভালো কিছু করবেন। কিন্তু রাজনৈতিক বিতর্ক নিয়ে উনাকেও আবার বিদায় দেওয়া হলো। কিন্তু যাকে দেওয়া হলো, কোনো একটা মানুষও বিশ্বাস করে না তার থেকে উনি কোনোভাবেই উন্নত। তো এরকম একটা লোককে রেখে দেওয়া হচ্ছে এক ধরনের আহ আগের ভুলকে সংশোধন করা কিনা জানি না, যে আগে যেটা করেছি আমরা হুট করে একজনকে বদল করে দিলাম, একে দিচ্ছি সে বুঝুক সে কিভাবে কি করা যায়। কিন্তু একটা বিষয় তো আমাদের স্বীকার করতে হবে, সেটা হচ্ছে যে যে কর্তা ব্যক্তি যদি ঠিক না হয়, ওনার যদি দূরদর্শিতা না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে উনি অধীনস্থদেরকে ভালো করতে পারবেন না। উনার বিরুদ্ধে ইয়ে হচ্ছে যে উনি আসলে ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা খোঁজ রাখেন না, বা উপরে উপরে কথা বলে যান। যেমন আমি পিনাকি ভট্টাচার্যের একটা ইয়ে করব, যে উনি কতটা প্রভাব রাখছেন সেটাও আমি এখানে দেখলাম। যে পিনাকি ভট্টাচার্য ওনাকে নসিহত করলেন যে আপনি কেন থানায় যান না, আপনি কেন রাতের গভীরে যান না, ওই মানে খলিফা হারুন আল রশিদের মতো দেখা দেখি করা আর কি। তারপরে দেখলাম পরের দিন সকালবেলায় সে আহ, ঘুম থেকে ওঠার আগে কোন পুলিশের কাছে গেছে, তাদের থানায় ঘুরতেছে। তো ভালো কথা এগুলা, আপনি যদি কেউ যদি আপনাকে পরামর্শ দেয় এগুলো শুনেন, এটা কিন্তু ভালো কাজ। পিনাকি এই এই জিনিসটা কিন্তু ভালো করেছেন, তাকে এই যে পরামর্শ দিয়েছেন। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কিভাবে উন্নত করা যায়, এই যে এইটা নিয়ে উনাকে জ্ঞান দেওয়াটাও দরকার ছিল। তবে এখানেও আমি আবার পিনাকির কথা আবার আনবো, যে আপনি যে দুইটা মবের ঘটনা বললেন, এই যে ঢাকা ইউনিভার্সিটির মেয়েটা প্লাস এই লালমাটিয়ার ঘটনাটা, এই দুইটা ঘটনায় কিন্তু এই মবদের ইয়ে গুরু এই পিনাকি ভট্টাচার্য কিন্তু সাপোর্ট করেন নাই, এবং আমি হোল হার্টেডলি তাকে এটার জন্য থ্যাঙ্কস জানাই, যে উনি অন্তত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে যে জিনিসটা আমাদেরকে জাতিগতভাবে আমাদের দেশকে যে একটা ক্ষতি করছে, এবং আমাদের এই মব কালচার যদি দিনে দিনে বৃদ্ধি হয়, তাহলে আমাদের এখানে তো বিনিয়োগ করতে পারবে না, আমাদের অর্থনীতি 12টা বাজবে। আর আমাদের অর্থনীতি 12টা বাজা মানে হচ্ছে যে উনি যে ভারত বিরোধী একটা আন্দোলন করেছেন, ভারতের উপর নির্ভরশীলতা, তাহলে তো সেটা হলো না, উল্টা আমরা আসলে বিদেশিদের উপর নির্ভরশীলতা হয়ে যাব। এবং সেটা উপলব্ধি করে উনি যে পরামর্শ দিয়েছেন, এই যে মব কালচার নিন্দা করেছেন, এটা সরকারকে দমন করতে বলেন নাই, কিন্তু তাদের নিন্দা করেছেন। তা আমার মনে হয় তার সরকারকেও বলা উচিত যে এই মব কালচার গুলো বন্ধ হোক, কারণ যা হয়েছে হয়েছে ভাই। সামনে আমরা কিভাবে আগাবো সেটা আমাদের দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের উন্নতি করতে হবে। আর পুলিশকে একচোখা হলে হবে না। যেমন শাহবাগের ঘটনাটা আপনি বলছেন, শাহবাগ নিয়ে আমি আরেকটু বলতে চাই। দেখেন, শাহবাগ একটা আন্দোলন হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য হয়েছিল, আমরা সবাই গিয়েছিলাম। কে যায় নাই সেই শাহবাগের আন্দোলনে? সবাই অলমোস্ট সমর্থন করেছিল, এবং বিএনপিও সমর্থন করেছিল। পরবর্তী পর্যায়ে তারা পিছু উঠেছে তাদের নীতিগত কারণে। তো এইরকম একটা জায়গায় আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের আমাদের আকাঙ্ক্ষা তো অনেক মানে বিস্তৃত ছিল। শুধুমাত্র দুই চারটা যুদ্ধাপরাধীদের বিচার তো না শুধু। তো পুরো একটা দেশ কিভাবে একটা নতুন নির্দেশনায় যাবে, একটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেরকম একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সেটা রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করে নাই, বিশেষ করে আওয়ামী লীগ বাস্তবায়ন করে নাই। আওয়ামী লীগ এই যে গণজাগরণ মঞ্চের সঙ্গে একটা কি বলবো বেইমানি করেছে। তো এই যে বেইমানি করলো, এবং এই যারা জাগরণ মঞ্চের সঙ্গে আছে তারা তো সব এখন পালিয়ে আছে দেশে বিদেশে, এবং কেউ কেউ বিরিয়ানি খেয়ে খুব মজা লুটে চলে গেছে। তো এখন সেই ঘটনার জন্য যারা দেশে আছে তাদেরকে দায়ী করা, এটা তো এক ধরনের নৈরাজ্যকে আবার বাড়িয়ে দেওয়া। আজকে সেই লাকি এই এই ঘটনার সঙ্গে শাহবাগ আন্দোলনের একটা মানে পরিচিত মুখ, লাকির বিরুদ্ধে আজকে ওইখানে ইয়ে হচ্ছে, যে তার সাজা চায়, তাকে আজে বাজে ভাষায় গালি দিচ্ছে। তো সরকার যদি আইন শৃঙ্খলার যদি সত্যি যদি মিন করে, তাহলে এর আগের দিন এদেরকে অপদস্থ করলো, এবং 12 জনকে নাম ধরে এই মামলা দিল, আবার 60-70 জন এখানে আসামি করলো অজ্ঞাতনামা। তো তাহলে এদের ব্যাপারে কি করলো? এরাও তো একটা এনার্কি তৈরি করার চেষ্টা করছে। শাহবাগকে আবার টেনে আনছে, যেটা মৃত। তার মানে হচ্ছে এদের, আমি কালকে বলছিলাম, এদের একটা ছায়া শাহবাগ দরকার হচ্ছে। এদের শাপলা এদের রাজত্বে পোষাচ্ছে না। এবং একটা এই শাহবাগের একটা ভূত
তৈরি করা এদের খুব জরুরি, তার মব কালচার করার জন্য। নতুবা তো এই শাহবাগকে টেনে আনার কেন দরকার হয়েছে? এখন যে সমস্ত আন্দোলন হয় সবগুলো তো শাহবাগে হয়। তো তাহলে যারা শাহবাগের সাথে আন্দোলনে জড়িত ছিল, শাহবাগকে সমর্থন করেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা যে বাস্তবায়িত হয় নাই, তাদের সাথে যে বেইমানি করা হয়েছে, এটা তো সরকার করেছে। এদের কি অপরাধ? এখন যদি যারা এই যে 24-এর আন্দোলন করলো, যাদেরকে আবার একটা মানে তির্যক ভাষায় বলতেছে লাল বাহিনী, তো যারা এখন লাল বাহিনী হলো, এই লাল বাহিনীগুলো যদি তাদের বর্তমান সরকার যদি তাদের আশা আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়ন না করে, যদি ব্যর্থ হয়, তাহলে কি এই ছেলেগুলো দায়ী? যারা প্রাণ দিল সেখানে, যারা রক্ত দিল, যারা এখন রাজপথে আসলো, তারা তো দায়ী হতে পারে না। এদের এদের পরিচিত মুখ পোস্টার বয় নাহিদ, নাহিদ তো দায়ী হতে পারে না। তো আপনি যদি মনে করেন যে না নাহিদই দায়ী, তো নাহিদ তো দায়ী হতে পারবে না। কারণ একটা নাহিদ একটা পর্যায়ে আপনি দায়ী করতে পারেন যে তোমরা ক্ষমতা বদল করে কি দিয়েছো। এখানে যদি নাহিদ স্টেক হোল্ডার হয়ে থাকে, সে তো এই সরকারে ঢুকেছে, সেই কারণে আপনি তাকে দায়ী করতে পারেন। কিন্তু ওভারঅল এটা এই এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তো শুধু নাহিদ দায়ী হতে পারে না, এটা তো প্রশাসন, সরকার, সবকিছু। এবং যদি আপনি প্রথম দায়ী করতে হয়, তাহলে ইউনূস সরকারকে দায়ী করবেন। তো আমি বলতে চাচ্ছি যে শাহবাগ, শাপলা, এই রাজু, এই সমস্ত কালচার গুলো, এই সমস্ত উস্কানি গুলো সরকার যতদিন ঠিক না করবে, যতদিন নিরপেক্ষভাবে অবস্থা মানে আচরণ না করবে, যতদিন ছাত্রলীগের ছেলেদেরকে ধরার নামে নিরীহ লোকদেরকে ধরবে, এবং ছাত্রলীগের প্রকৃত অপরাধী যারা আছে তাদেরকে যদি না ধরতে পেরে অন্যদেরকে হেনস্থা করবে, রাজনীতি করার জন্য একজন মানুষকে হেয় করবে, এগুলো যদি চলতে থাকে, তাহলে আমাদের এই 24-এর আকাঙ্ক্ষাটা, যেই আন্দোলনটা হয়েছিল, সেটা যেমন আহ, পূরণ হবে না, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হবে না। কারণ আপনি যাদেরকে নিষিদ্ধ করছেন, আপনি যাদের বিরুদ্ধে বলছেন, তারা তো ন্যায় বিচার না পেলে তারা তো আপনার অ্যারোগেন্ট হয়ে যাবে। তাহলে আপনি যে একটা সোসাইটি, ইনক্লুসিভ সোসাইটি চাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি দেশকে এগিয়ে নেবেন, সেটা তো হবে না। সেই জায়গায় আমরা পরাজিত হব। আমরা চাই যে ডক্টর ইউনূস যাতে পরাজিত না হন। কারণ আমরা স্বৈরাচার দেখেছি 17 বছর, আমরা কিছু পাই নাই। আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করা মানে হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা না। শেখ হাসিনা কি জিনিস আমরা দেখেছি। তো আমরা চাচ্ছি যে এমন একটা সরকার যেখানে ন্যায্যতা থাকবে, যেখানে ব্যক্তির অধিকার থাকবে, যেখানে গুম ঘুম থাকবে না, যেখানে অর্থনীতি এগিয়ে যাবে, যেখানে পুরনো বস্তা পচা রাজনীতি থাকবে না, সেই খাওয়া খাওয়ার রাজনীতি থাকবে না। আমি নতুন দলের উপর আস্থা রাখতে চাই। কারণ অনাস্থা কেন রাখবো? কারণ মাত্র এসেছে তারা। তারা যদি এই পুরনো দলগুলোর তুলনায় যদি নতুন কিছু দিতে পারে, কেন নয়?